অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস দৌড়। উপন্যাসটি আমি মোট ৬টি পর্বে ভাগ করে পড়ব। প্রথম ৪টি পর্ব আমি আগেই পড়েছি এবং আপলোড করেছি। আজকে আমি পড়তে যাচ্ছি উপন্যাসটির ৫ম পর্ব। এখন সিঁড়ি ফাঁকা। ভিজিটার্সরা চলে গেলে হাসপাতাল কেমন চুপচাপ হয়ে যায়। লম্বা লম্বা করিডোরে শুধু নার্সদের জুতোর হিলের শব্দ টেলিগ্রাফের মতো কথা বলে যায়। কেউ ওকে বাধা দিল না। রাকেশ ভিক্টোরিয়া ওয়ার্ডে এলো। দরজার সামনে দাঁড়িয়ে ও দেখলো সার দিয়ে পাতা বেডগুলোতে পেশেন্টরা শুয়ে আছে, মাঝে মাঝে কাপড় দিয়ে পার্টিশন করা। এটা মেয়েদের ওয়ার্ড। সবাই খুব বেশি অসুস্থ নয়। কেউ কেউ মুখ ফিরিয়ে রাকেশকে দেখছিল। চোখ বুলিয়ে নীরাকে খুঁজে পেল না ও। এখন যদি প্রত্যেকটা বেডের সামনে গিয়ে উঁকি মেরে দেখতে হয়, সেটা ভীষণ বিচ্ছিরি ব্যাপার হবে। কি করা যায়? রাকেশ দেখলো একটি মাঝারি বয়সের নার্স ওর দিকে এগিয়ে আসছে শটান হয়ে। মুখে চোখে ভীষণ উদ্বেগ নিয়ে রাকেশ এক পা এগোলো। আচ্ছা, নীরা কোথায় আছে বলতে পারেন? নীরা? খুব নরম গলা মহিলার। নার্সদের গলা এরকম হলে কি ভালোই লাগে। মানে আজ সকালে এখানে এসেছে, মাথায় চোট। রাকেশ বোঝালো। ও হ্যাঁ হ্যাঁ, ৩ নম্বর বেড। কিন্তু ভাই আপনি এখন নিচে যান, বিকেলে আসবেন। বিকেলে? আমার যে এখনই দেখা করা দরকার। আপনার দরকার হলেও তো নিয়ম বলে একটা কথা আছে। এটা ভিজিটিং আওয়ার্স নয়। বিশ্বাস করুন ভাই, আমি একবার দেখব, শুধুই দেখব। তাকালেন মহিলা। ওর বাড়ির লোকজন প্রায় সবাই দেখে গেছে, তখন এলেন না কেন? তাছাড়া ওর অবস্থাও তো ভালো নয়। সেই জন্যই তো যাব, প্লিজ। আপনি ওর কে হন? কৌতূহল ভদ্রমহিলার চোখে। থমকে গেল রাকেশ। কি বলবে ও? নীরার সঙ্গে ওর সম্পর্কটা কি? এই ভদ্রমহিলাকে কিছুতেই বোঝাতে পারবে না ও। শুধু ইনি কেন, মাঝে মাঝে নিজের কাছে দুর্বোধ্য মনে হয়। নীরাকে সব না বললে নিজেকে এত ঘর্মাক্ত মনে হয় কেন? কেউ না, মানে আপনাকে ঠিক বোঝাতে পারবো না আমি। রাকেশ বলল। ও। রাকেশ দেখলো মহিলার চোখ দুটো চকিত ওকে দেখে নিল। খুব অবাক হয়ে গেলে মানুষের মুখ এমনই হয় বুঝি। রাকেশকে আবার দেখলো মহিলা। কতদিন ওকে চেনেন? অনেক দিন, অনেক বছর। রাকেশ হাসল। অদ্ভুত তো, আপনার মতো লোক আজও আছে। কেমন উদাস হয়ে গেলেন মহিলা। উনি তো ফিজিক্যালি ইনভ্যালিড, তবু আপনি? আপনি যান। এটা অন্যায়, তবু আপনাকে আটকাতে আমার খারাপ লাগছে। কিন্তু দেখবেন, একদম কথা বলবেন না। ডাক্তার বোধহয় অপারেশন করবেন। এখন কোনো রকম উত্তেজনা ওর জন্য ক্ষতিকর। সেটা তো আপনারও। যান, 2 মিনিট কিন্তু। মেয়েরা যখন ভালোবাসা পায় বা ভালোবেসে কারো দিকে তাকায়, তখন তার মুখ ঈশ্বরের মতো সুন্দর দেখায়, এই মহিলার মতো। ভদ্রমহিলাকে দরজায় রেখে রাকেশ ভেতরে এলো। সার দেওয়া বিছানায় শুয়ে থাকা মেয়েদের দিকে তাকালো ও। ৩ নম্বর বেড কোন দিকে? দেয়ালের দিকে একটা বিছানার দুপাশে পর্দা দিয়ে ঘর করা হয়েছে। সংখ্যা বিচারে সেটাই ৩ নম্বর। বড় বড় পা ফেলে রাকেশ কাছে এলো। পর্দাটা সরিয়ে মুখ বাড়াতেই দেখলো সমস্ত শরীর মিশিয়ে এইভাবে কেউ নেতিয়ে পড়ে আছে। কোমরের নিচে চাদরে ঢাকা অংশে কিছু আছে কি নেই বোঝা মুশকিল। মুখের দিকে তাকাতে তাকাতে রাকেশের বুকের মধ্যে কি যেন মোচড়ে উঠল। পুরো মাথায় ব্যান্ডেজ বাঁধা, কপালের অনেকটাই ঢাকা। বুক অবধি টানা চাদরের পাশ দিয়ে নীরার হাত দুটো এলিয়ে আছে। কোথাও যন্ত্রণা হচ্ছে। মুখের রেখাগুলো কেঁপে কেঁপে যাচ্ছে মাঝে মাঝে। সেই চোখ, যার দিকে তাকালে সব ভোলা যায়। শিরা ওঠা পাতা ঢেকে রয়েছে এখন। মনে মনে কাঁপুনি এলো রাকেশের। আমি আমি রাকেশের ভীষণ ইচ্ছে হলো নীরার কপালে হাত রাখে, আঙুল দিয়ে চোখের পাতায় আদর করে। এই শরীর, কোথাও চুপচাপ রক্ত ঝরে যাচ্ছে। বাইরে থেকে বুঝতে পারছে না রাকেশ। রাকেশ, তোমার কি হয়েছে? কথা বলছো না কেন তুমি? রাকেশ! একটা আর্তনাদ যা টেলিফোনের তার বেয়ে ছড়িয়ে পড়েছিল।
আজ অথবা কাল তা নিশ্চয়ই টোকা মেরে যাবে ফাঁক পেলেই। নীরা, তুমি ভালো হয়ে ওঠো। আমার অনেক কথা বলার আছে। আমার জন্য তোমাকে ভালো হতেই হবে নীরা। রাকেশ মনে মনে বলল, তুমি কেমন আছো? কেমন আছো তুমি? কাল রিয়ার সঙ্গে আমি নিজেকে মেলাতে পারলাম না জানো। নীরা, রিয়াকে দেখে আমি আগের সেই ভালোবাসার হিংসেটাকে খুঁজে পাচ্ছিলাম না কেন? নিজেকে কেমন নির্জীব ভীরু মনে হচ্ছিল কেন? কাল রাত্রে আমি একটা ভীষণ ভয়ে পালিয়ে এসেছি জিনার কাছ থেকে। আমার শরীরের সমস্ত কামনার নখগুলো ভয়ে গুটিয়ে গিয়েছিল, একটা সামান্য রোগের ভয়ে। নীরা, তোমাকে এসব শুনতে হবে যে। কেমন একটা ঘোরের মধ্যে রাকেশ খুব ধীরে নীরার ডান হাতে হাত রাখলো। নরম বরফের মতো হাত। তার আঙুল, হাতের রেখায় কি মায়ায় হাত বোলালো রাকেশ। রেখাগুলো স্পষ্ট, কি গভীর, যেন নদীর মতো এঁকে বেঁকে গেছে। এটা কি ভালোবাসার রেখা, নাকি জীবনের, নাকি ভাগ্যের? হঠাৎ কেঁপে উঠল নীরার হাত। আঙুল দিয়ে আলতো করে রাকেশকে ছুঁলো যেন। হাত সরিয়ে নিল রাকেশ। এখন কোনো রকম উত্তেজনা মানেই আপনার ক্ষতি। এক পা করে পিছিয়ে এলো রাকেশ। নীরার মুখের দিকে তাকাতে গিয়ে অবাক হয়ে গেল ও। তির করে ঠোঁটের কোণ দুটো কাঁপছে নীরার। তারপর একটা তৃপ্তির ছবি হয়ে গেল ঠোঁট দুটো। এখন সেই যন্ত্রণার বাঁকা রেখাগুলো কোথাও নেই। কিন্তু ওরা বলল কোথাও চুপচাপ রক্ত ঝরে যাচ্ছে ওই মুখে। দু চোখের মধ্যে ওই খুশির ঠোঁট দুটো ধরে রাকেশ চোরের মতো বেরিয়ে এলো। নিচে নেমে রাকেশ দেখলো নীরার বাবা একজন ডাক্তারের সঙ্গে কথা বলছেন। মাথা নাড়ছেন ভদ্রলোক। দুজনেই গম্ভীর। মাঝে মাঝে নীরার বাবার ডাক্তারের হাত জড়িয়ে ধরছেন। রাকেশ কাছে এলো না। এখন নীরার বাবাকে ভীষণ অসহায় দেখাচ্ছে। এই লোকটার কাছে পৃথিবীর সমস্ত সুখ ও দুঃখ নেহাতি মূল্যহীন। এই লোকটাই কি রাকেশের ভবিষ্যৎ 12টা বাজিয়ে দিয়ে বউকে চুমু খেয়েছিল? ঠিক এই লোকটা নয়। একজন মানুষের অনেকগুলো মুখ থাকে। স্থান, কাল, মত এক একটা মুখের ধড়ের উপর বসে যায়। একটা মুখ অন্য মুখকে চেনে না। রাকেশ দেখলো নীরার বাবা ওর সামনে দাঁড়িয়ে। দেখলে? ঘাড় নাড়ল রাকেশ। হ্যাঁ। কথা বলনি তো কিছু? না, কথা বলার মতো অবস্থা ওর নয়। হুম। ঘাড় গুজে কি ভাবলেন উনি? এক্স-রে রিপোর্ট বলছে মাথার পেছন দিকে চোট লেগেছে। যা করার ডাক্তার এখনই করবেন। ওরা অবশ্য বলেছেন ভালো হয়ে যাবে, ব্লাড দরকার। আচ্ছা। হাত নেড়ে ঘরে ঢুকে দাঁড়ালেন ভদ্রলোক। যেন এবার রাকেশ যেতে পারে। ব্লাড দরকার? নীরার জন্য রক্ত? রক্ত পেয়েছেন? মানে যদি দরকার হয় আমি। নীরার বাবার চোখের দিকে তাকালো রাকেশ। না না, দরকার নেই। মানে ডাক্তার সব ব্যবস্থা করে ফেলেছেন। পয়সা খরচ করতে আমার আপত্তি নেই। অতএব সবই পাওয়া যাবে। বাইরে বেরিয়ে এলো রাকেশ। এখন মাথার উপর সূর্য। গরম লাগছে হাওয়া। পাশ দিয়ে কিছু কচি ছেলে একটি মৃতদেহ নিয়ে চলে গেল হাসপাতাল ছেড়ে। এমনকি হরিধ্বনি অবধি হচ্ছে না। এমন চুপচাপ চলে গেল ওরা। নিঃশব্দে মৃতদেহ নিয়ে যাওয়া কেমন অপ্রাকৃতিক বলে মনে হলো রাকেশের। শব্দ চাই, যার অন্য নাম উত্তাপ। সিগারেট খেতে ইচ্ছে করছে না। মুখের ভিতরটা বিস্বাদ হয়ে আছে। পেটের ভিতর কোনো বোধ নেই। খিদে পাচ্ছে না মোটেই। অথচ এখন দুপুর। অন্য মনে কিছুটা হেঁটে রাকেশ দুটি অল্প বয়সী ছেলে মেয়েকে সামনে পেল। এই ভর রোদে ওরা হাঁটছে পিজির সামনের ফুটপাত ধরে রবীন্দ্র সদন কিংবা ভিক্টোরিয়ার দিকে। দেখলেই বোঝা যায় মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়ে। এই রোববার ছুটির দিনে ওরা বেরোলো কি করে? আমি যখন কলেজ পড়তাম তখন রিয়া মরে গেলেও ছুটির দিনে বেরোতে পারত না। ছুটির দিন বাড়ি ভর্তি লোক। একটা মেয়ে চোখের আড়াল হলেই হইচই পড়ে যেত। অথচ এই মেয়েটা কেমন বুক ফুলিয়ে হাঁটছে। ফাঁকা জায়গায় এলে রিয়া ভয়ে কাঁপত। কেউ দেখে ফেললে মরে যাব বলতো। কি দ্রুত সব বদলে যায়। পায়ের জুতো, জুতোর গোড়ালি দেখলে বোঝা যায় ছেলেটার মাল করে কিছুই নেই। নেহাতি ইতিউতি খেলছে ওরা, অথচ মুখ চোখের ভাব দেখো কি সিরিয়াস। যাবতীয় প্রেমের দায়িত্ব যেন ওদের উপর, ভঙ্গিটা এরকম। আচ্ছা, ওরা এখন কি করতে পারে? ভিক্টোরিয়ার কোনো গাছের তলায় বসে গায়ে গা ঠেকিয়ে বসে কথা বলতে পারে।
কি কথা? আমি তোমাকে ভালোবাসি, এক বুক ভালোবাসি। এইসব বোকা বোকা কথা এখনকার প্রেমিকরা নিশ্চয়ই বলে না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সমালোচনা করে সময় কাটায়, নাকি কেবলই চুপ করে বসে থাকে? বিবেকানন্দ রেস্টুরেন্টে একবার একটা ফ্রক পরা মেয়েকে হন্তদন্ত হয়ে ঢুকে কেবিনের পর্দা সরিয়ে চিৎকার করতে শুনেছিল ও। ছি ছি দিদি, তুই এই দুপুরবেলা এইখানে এইসব করছিস, আর মা ভাবছে তুই কলেজে? মরণ হয় না তোর? ছি ছি ছি। রাকেশ অনেক সময় ভেবেছে, সেই মেয়েটার বুকে কোনো ছেলে হাত দেয়নি কখনো, কিংবা কেউ কি কখনো ওকে চুমু খায়নি কখনো? নিজের মনে হাসছিল রাকেশ। হঠাৎ লক্ষ্য করলো মেয়েটি মুখ ঘুরিয়ে ওকে দেখছে। ছেলেটিও একবার ওকে দেখলো। 20-21 বয়স হবে। চাপা গলায় মেয়েটি বলল, দেখছো কেমন পেছন পেছন আসছে, আবার হাসছেও দেখো। মেয়ে দেখলে এক ধরনের লোকের জিভ দিয়ে লালা গড়ায়। গম্ভীর গলায় বলল ছেলেটি, কি আর দেখবে, সব মেয়েই তো সমান, ওই ফুটে চলো। ওরা রাস্তা পেরিয়ে অন্য ফুটপাত ধরলো। চুপচাপ দাঁড়িয়ে থাকলো রাকেশ। হঠাৎ ওর মনে হলো ওর বয়স কখন অনেকটা সময় পেরিয়ে এসেছে। সেই 20-21 বছরটার কাছে ও নেহাতি একটা লোক। পেছনে রোদে পোড়া পিজি হসপিটালটার দিকে তাকালো। ওই বাড়ির একটা ঘরে শুয়ে থাকা একটি দেহে চুপচাপ রক্তক্ষরণ হয়ে যাচ্ছে। নীরা, আমি ভালো আছি। নীরা। নিজের বুকে হাত দিয়ে ক্ষরণ স্পর্শ করলো রাকেশ। দি হর্সেস আর কামিং আউট অফ দি প্যাডক। লম্বা কিউতে দাঁড়িয়ে মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে শুনতে পেল রাকেশ। আজ ভিড় বেশি, বেশ বেশি। নগদ টাকা খরচ করে টিকিট কিনতে আজ কোনো অসুবিধে হলো না রাকেশের। কালকের পুরো টাকাটা পকেটে আছে। গম গম করছে গোটা রেসকোর্স। বিরাট চত্বরটা জুড়ে মেলা মেলা ভাব। এই কলকাতা শহরে আর এমন কোনো জায়গা নেই যেখানে এত বিচিত্র মানুষকে একসঙ্গে দেখতে পাওয়া যায়। পুরো কলকাতারই একটা ছোট্ট চেহারা এই রেসকোর্স। গতকালও চোখে পড়েছিল, আজও দেখল। এখানে কোনো মানুষ দুদণ্ড স্থির হয়ে এক জায়গায় দাঁড়িয়ে নেই। সবাই ব্যস্ত। প্রতিটি মুহূর্তে যে কোনো খবর এসে একটা বিরাট অঙ্ক পকেটে ঢুকে যেতে পারে। ঠিক এইরকম সম্ভাবনায় সবাই ফুটছে। কোয়ালিটি বারের পাশে বটগাছতলায় দাঁড়ালো রাকেশ। এখন প্যাডকে কোনো দর্শক নেই। বুকিদের আর টোটের কাউন্টারে ভিড় উপচে পড়ছে। পকেট থেকে রায়ের দেওয়া রেসবুকটা বের করলো ও। ফার্স্ট রেস আরম্ভ হতে দেরি নেই। সেটা ছাড়াও আরো 5টা রেস আছে। ঘোড়াগুলোর নাম পড়লো ও। দুর্বোধ্য ব্যাপার, কিছুতেই মাথায় কিছু ঢুকছে না। আজ জয়সওয়াল সাহেব নেই মাথার মধ্যে। নম্বরগুলো কেমন ধাঁধার মতো দেখাচ্ছে। কি করা যায়? কোন ঘোড়া খেলবে ও? প্রতি রেসের 8-10টা ঘোড়ার মধ্যে কোনটা জিতবে? হঠাৎ ওর ছেলেবেলার একটা খেলার কথা মনে পড়ল। তারিখ যোগ করা খেলা। সেটা করলে কেমন হয়? একদম অন্ধকারে হাত নাড়ানো যদিও। রাকেশ মাথা নাড়ল। না, কোনো রিস্ক নয়। সোজা রায়কে বলে দিলেই হয়, আজ কিছু মাথায় আসছে না। আমি ভীষণ অসুস্থ। আমার বোধগুলো কোনো কাজ করছে না। একটু হালকা লাগলো মন। কোনো সমস্যাকে সমাধানের সরল উপায় তাকে এড়িয়ে যাওয়া। বই বন্ধ করতে করতে হঠাৎ 3 নম্বরে চোখ পড়ল রাকেশের। 3। 3 নম্বর বেডে একটা শরীরে চুপচাপ রক্ত ঝরে যাচ্ছে। রাকেশ মনে মনে ঠিক করে ফেললো আজ 3 নম্বর ঘোড়া খেলবে। যা হয় তা হোক। টোট বোর্ডে কাঁটা দেখল রাকেশ। 3 নম্বর, থার্ড ফেভারিট, 2.5-এর দর, 10 টাকায় 35 টাকা ফেরত। বেশ বেশ। হাঁটতে হাঁটতে রাকেশ জ্যাকপট কাউন্টারের সামনে এসে দাঁড়ালো। ভীষণ ভিড়। মারামারি করে লোকে 10 টাকার নোটগুলো কাউন্টারে ঢুকিয়ে দিচ্ছে। 3 নম্বর দিয়ে জ্যাকপট কাটলে কেমন হয়? পরপর 5টা রেসে 3 নম্বর ঘোড়া উইনার। লাইনে দাঁড়িয়ে গেল রাকেশ। টিকিট কাটার মধ্যে একটা আলাদা রকমের উত্তেজনা আছে। ওপরে জ্যাকপট লেখা, নীলচে টিকিট। যে লোকটা কাউন্টারে বসে টিকিট পাঞ্চ করছিল, 5টা 3 নম্বর লিখতে লিখতে একটু অবাক হয়ে গিয়েছিল। পরপর 5টা রেসে যদি 3 নম্বর জিতে যায়, এই টিকিটগুলো মহামূল্য হবে। সুহাসদা কালকে বলেছিলেন, জ্যাকপট ফ্যাকপট আমাদের ভাগ্যে নেই বুঝলে। এক উইনার পেতে কালঘাম ছুটে যায় তো 5টা।
টিকিটটা ভাঁজ করে হিপ পকেটে রেখে বাঁ পা বাড়াতেই ঘন্টা পড়ল। প্রথম বাজি শুরু হয়ে গেছে। সবাই ছুটছে ওপাশের গ্যালারির দিকে। রাকেশও দৌড় শুরু করলো। এই বাজিটা দেখতে হবে। যদিও জ্যাকপটে এই বাজি নেই, তবু দেখার আনন্দটা অনেকখানি। সামনের একটা মোটা মারোয়ারিকে পাশ কাটিয়ে কয়েক লেংথ আগের আর একজনকে ডিঙিয়ে ও হাঁপাতে হাঁপাতে গ্যালারির দিকে চলে এলো। সারা মাঠে সমুদ্র ডাকছে। প্রবল হইচই, চিৎকার, নিজের প্রিয় ঘোড়ার নাম ধরে আদুরে ডাক। রাকেশ দেখলো ১ নম্বর ঘোড়া টক বগিয়ে এদিকে আসছে। ফার্স্ট ফেভারিট ১ নম্বর। সারা মাঠ খেলেছে ১ নম্বর। ১ নম্বর জিতে গেল। ৩ নম্বর ঘোড়াটাকে খুঁজল রাকেশ। ৩ নম্বর ফ্রেমই ধরেনি। উত্তেজনা একটু থিতিয়ে এলো। রাকেশ গ্যালারির দিকে চোখ তুলে তাকাতেই দেখতে পেল রায় ওকে হাত তুলে ডাকছেন। সেদিকে ভালো করে নজর দিতেই পাথর হয়ে গেল ও। রায় সপরিবারে এসেছেন। গ্যালারির মাঝ বরাবর বসেছে ওরা। রায়, রিয়া, রিয়ার স্বামী। রিয়ার মুখ চোখ বেশ চকচকে। বোঝাই যাচ্ছে এই মাত্র হয়ে যাওয়া রেসের উত্তেজনা এখনো ওর মধ্যে আছে। রিয়ার স্বামী নির্বোধের মতো মুখ করে বসে আছে। চুরুট খাচ্ছেন। রায়ের কাছে এখন যেতে হবে। রায় যা বলছেন তাই এখন করতে হবে। শালা, আজ রায়কে আমি ডোবাবো, মনে মনে বলল ও। একটু এগিয়ে যেতে ওর চোখ পড়ল সেই বৃদ্ধের দিকে। কালকের সেই ভদ্রলোক যিনি প্লানচেটে ১০ নম্বর ঘোড়া পেয়েছিলেন। ঘোড়াটা এসেছিল, জিতেও যেতে পারত। হঠাৎ একটু ভরসা পেল রাকেশ। বুড়োকে ধরলে কেমন হয়? বৃদ্ধ ভদ্রলোক গ্যালারির নিচের বেঞ্চিতে একা বসেছিলেন। রাকেশ ওর পেছনে গিয়ে দাঁড়ালো। তারপর হাত বাড়ালো। আপনার বইটা একটু দেখবো দাদু, যদি নম্বরগুলোর দাগ দেওয়া থাকে। ঘাড় ঘুরিয়ে দেখলেন ভদ্রলোক। রেস খেলতে এসেছেন আর ১.৫ টাকা দিয়ে বই কিনতে পারেন না? খেয়ে উঠলেন যেন। একটা খবর পাবার কথা ছিল তাড়াতাড়িতে। রাকেশ মুখ নামালো। খবর? খবর টবরে কিচ্ছু হয় না। আমি ৩০ বছর রেস খেলছি। আরে মশাই, আপনাকে খবর দেবে কেন ওরা? বরং ব্যাপারটা গোপন রাখলে ঘোড়ার দর বাড়বে। ওদেরই তো লাভ। যত্ত সব। মাথা দোলালেন উনি। তারপর বইটা এগিয়ে দিয়ে মৃদু গলায় বললেন, তা খবরটা কি? বইটা হাতে নিয়ে দ্রুত উল্টে গেল রাকেশ। শালা, কোথাও সামান্য একটা দাগ নেই। বুড়ো তো ভীষণ চাপ্পু। মনে মনে রেখে দিয়েছে ঘোড়া। ৩ নম্বর। রাকেশ চোখ বন্ধ করে বলল। উঠে দাঁড়ালেন বুড়ো। উত্তেজনায় মুখ লাল। কোন রেস বলো তো? লাস্ট রেসে? ঘাড় নাড়ল রাকেশ। সঙ্গে সঙ্গে ডান হাত দিয়ে রাকেশের হাত ধরলেন উনি। আরে ভাই, তোমার খবর পাক্কা। তোমাকে বলবো কি, লোকে বিশ্বাস করে না। এসো এসো, আমার পাশে এসে বসো। হাত ধরে রাকেশকে পাশে এনে বসালেন বুড়ো। বেশ ব্যাপার, দেখি তোমার পেটে কি আছে। রাকেশ সিগারেট ধরাতে গিয়ে থেমে গেল। থাক, লোকটাও ঠাকুরদা হতে পারত। ম্যাকফারসনকে চেনো? আহ, তুমি চিনবে কি করে? বিরাট জকি ছিল এককালে। পাঁচুর দোকানে বসে আমরা মাল খেতাম। আমাকে অনেক ঘোড়া দিয়েছে তখন। টার্মসটা ছিল 50-50। যা জিততাম ওকে অর্ধেক দিতাম। বুলেটের মতো রাইড করত। শেষের দিকে ভাই লোভ বেড়ে গেল আমার। একটা ঘোড়া আমি ৫০০ খেলে ওকে বলেছিলাম ৫০ খেলেছি। বিশ্বাস করেনি। তবে মুখে কিচ্ছু বলেনি। তখন কি জানতাম ও আর কদিন বাদে টেসে যাবে? সিরোসিস অফ লিভার। কিন্তু ও ছেড়ে গেলে কি হবে? আমি ওকে ছাড়ি না। ওদের তো আর গয়ায় পিণ্ডি দেবার ব্যাপার নেই, ডাকলেই আসে। মানে আমি প্লানচেটে বসি বই নিয়ে। ভালো রেস বুঝতো ম্যাকফারসন। প্লানচেটে এসে প্রথমে রাগারাগি করে, তারপর হাতে পায়ে ধরলে ঘোড়া বলে দেয়। কালকে ১০ নম্বর ঘোড়া বলেছিল। কি কপাল দেখো, ফটোয় মার খেয়ে গেল। রাত্রিরে চেপে ধরতেই বলল আজকালকার জকিরা রাইডিং এর কিচ্ছু বোঝে না। ও নিজে হলে ঘোড়া হাঁটত না। তা অবশ্য ঠিক। এপাশ ওপাশ দেখে নিলেন ভদ্রলোক। তারপর চাপা গলায় বললেন, কাউকে বলো না। কলকাতার মবকে তুমি জানো না হে। হু হু করে দর কমে যাবে ঘোড়ার। কান খাড়া করল রাকেশ। কাল প্লানচেটে ম্যাকফারসন এসেছিল? হুম, কিন্তু কাল ছিল শনিবার। তেনারা এই দিনটায় পৃথিবীতে বেশি আনাগোনা করেন। যতই আমি ম্যাকফারসনকে ডাকছি ততই একটা না একটা আত্মা এসে যাচ্ছে। জ্বালাতনের এক শেষ।
কেউ গলায় দড়ি দিয়ে মরেছে, কেউ বিষ খেয়ে। শেষটায় যে এলো সে ম্যাকফারসনকে পাঠিয়ে দিল। কপাল মুছলেন বুড়ো। কি বলল? খালি ধানাই পানাই। রাকেশ কাঠ হয়ে বসল। বলতে কি চায়? রেগে কাঁই। এখন তো 50 পাওয়ার চান্স নেই। দুটো ঘোড়া বলল, সেকেন্ড রেসে 1 নম্বর আর লাস্ট রেসে 3। খেলে দাও যত পারো, তবে কাউকে বলো না, বুঝলে? ঘাড় নেড়ে উঠে দাঁড়ালো রাকেশ। বুকের মধ্যে হৃৎপিণ্ডটা নড়ছে যেন। এই রেসে 1 নম্বর ঘোড়া। বই খুলল ও। 1 নম্বর ঘোড়া দি সাইলেন্স, ওজন 60 কেজি, জকি ইভান্স, 1600 মিটার রেস। হঠাৎ রাকেশ দেখলো সামনে রায় দাঁড়িয়ে। কখন নেমে এসেছেন বুঝতে পারেনি ও। রিয়াও আসছে, পেছনে তার স্বামী। তোমাকে আমি ডেকেছিলাম। রায়ের গলায় বিরক্তি স্পষ্ট। মুখ তুলে তাকালো রাকেশ। শালা কি বলতে চায়? চাকর? নেহাত চাকরিটা মায়ের, সামান্য একটা চাকরির জন্য এই লোকটার পা চাটা হয়ে থাকতে হবে। তোমাকে আমি ডোবাবো সুড্ডা, দাঁড়াও। এর সঙ্গে কথা ছিল। রাকেশ বলতে বলতে দেখলো রিয়া হাসছে। দাও বইটা দাও। হাত বাড়ালেন রায়। বইটা রায়ের হাতে গুজে দিল রাকেশ। চটপট পাতা উল্টে গেল রায়। কি ব্যাপার? তোমাকে মার্ক করে দিতে বলেছিলাম না? মাথাটা গরম হয়ে গেল রাকেশের। আপনি কি ভাবেন আমি সব উইনার ঘোড়ার লিস্ট করে নিয়ে বসে আছি? অবাক চোখে রায় ওর দিকে তাকাতেই রাকেশ নিচু গলায় বলল, চলুন প্যাডকে গিয়ে ঘোড়া দেখি। প্যাডকের দিকে হাঁটতে হাঁটতে রাকেশ বুঝতে পারছিল ওরা পেছনে পেছনে আসছে। আর চোখে দেখলো রায় রিয়াকে রেসকোর্সটা দেখাচ্ছেন। আদুরে বেড়ালের মতো রিয়া রায়ের গা ঘেঁষে হাঁটছে। অনেক পেছনে ওর স্বামী। বেচারা। প্যাডকের কাছে জমজমাট ভিড়। কোন রকমে একটা জায়গা করে নিল রাকেশ। ঘোড়াগুলো ঘুরছে। 1 নম্বর ঘোড়াটাকে খুঁজলো ও। ট্রেনার লাগাম ধরে আছে। জকি ইভান্স লাফিয়ে উঠল ঘোড়ায়। চকচক করছে গায়ের রং। টকবক করছে ঘোড়া। রায় এসে পাশে দাঁড়িয়েছেন। রাকেশ মুখ ঘোরালো। 3 নম্বর ঘোড়া দেখুন। 3 নম্বর? রায় বই দেখল। নটি ডল। কি বলছো কি? একদম নতুন ঘোড়া, পারবে? আমার তো মনে হচ্ছে। অবশ্য সবই লাক। ইচ্ছে হলে খেলবেন না। যদি না যেতে? রাকেশ 3 নম্বর ঘোড়াটাকে দেখল। ছাই ছাই রঙের ছোট ঘোড়া। দেখে কিছু মনে হলো না। ঠিক আছে, খেলছি আমি। রায় বেরিয়ে এলেন ভিড় থেকে। মনে মনে খুশি হলো রাকেশ। ঢোপশালা, জিতবে তো 1 নম্বর। প্লানচেটের খবর। আমি শালা 1 নম্বর খেলবো। 3 নম্বর খেলে মর তুই। রিয়াকে দেখলো। হাসছে রিয়া। রায়ের সঙ্গে বুকিদের কাউন্টারে চলে গেল রিয়া। কেমন আছেন মশাই? রাকেশ দেখলো রিয়ার স্বামী সামনে দাঁড়িয়ে। ভালো না। আপনি? এই চলে যাচ্ছে। কিন্তু আজ এখানে এসে না আমার ভীষণ থ্রিল লাগছে। দারুণ উত্তেজনা না? সব বড় লোকদের ব্যাপার স্যাপার। আমার মতন কেরানিরা বুঝতেই পারবে না। হাসছিল ভদ্রলোক। বোকা বোকা বড় চোখ খুশিতে উজ্জ্বল। আপনি ঘোড়া খেলবেন না? রাকেশ জিজ্ঞাসা করল। খেপেছেন? পয়সা কোথায়? তাছাড়া ঘোড়া তো নাও জিততে পারে। এই দেখুন না, আগের রেসে রায় সাহেব 2 নম্বর ঘোড়াটা খেললেন। 200 টাকা। জিতলো না তো? টাকাটা থাকলে বলুন তো কত কাজে লাগতো। সিরিয়াস মুখটা দোলালেন উনি। রায় আপনার কে হয়? রাকেশের মুখের দিকে তাকালো। আমার কিছু হন না উনি। তাহলে আপনার বাড়িতেও যায় কেন? ও মানে, রিয়াকে উনি খুব স্নেহ করেন। উনি যতক্ষণ রিয়াকে স্নেহ করেন ততক্ষণ আপনাকে বাইরে বসে থাকতে হয়, তাই না? রাকেশ মরিয়া হয়ে গেল। এই লোকটাকে খেপাতে হবে। এর মধ্যে যে হিংসে, সন্দেহ আর ঘেন্নাটা আছে, তাকে খুঁচিয়ে দেবে ও। একে রায়ের মুখোমুখি দাঁড় করাবেই রাকেশ। না না, এ কি বলছেন আপনি? রিয়া শুনলে কষ্ট পাবে। মাথা নিচু করলেন উনি। তার চেয়ে রিয়া বেশি কষ্ট পাবে আপনাকে এইরকম কেন্ন হয়ে থাকতে দেখে। আপনি তো রিয়াকে ভালোবাসেন। তাহলে ভালোবাসার জনকে কেউ এভাবে অপরের হাতে ছেড়ে দেয়? মুখ তুলে তাকালেন ভদ্রলোক। কিছু একটা ভাবলেন। তারপর ধীর গলায় বললেন, আপনিও তো রিয়াকে ভালোবাসতেন। রাকেশের সমস্ত শরীর শক্ত হয়ে গেল। এই লোকটাকে যত সহজ সরল মনে হয়েছিল তা তো নয়। নাকি একদম বোকার মতো বলল কথাটা? লোকটা কি রিয়ার স্বামীর ভূমিকায় শুধু অভিনয় করেই যাচ্ছে?
ভেতরে ভেতরে অন্য মাল? এমনভাবে কথাটা বলল যেন রিয়ার এইসব ঘটনার জন্য রাকেশই দায়ী, যেন রাকেশই নপুংসক। কিন্তু না, এত সহজে আমি ছাড়ব না। ক্ষরণ যখন শুরু হয়েছে চুপচাপ। এমন সময় ঘন্টা বাজলো দ্রুত। লোডিং স্টার্ট। ঘোড়াগুলোকে খাঁচায় ঢোকানো হচ্ছে। এখনই রেস শুরু হয়ে যাবে। ছটফট করলো রাকেশ। 1 নম্বর ঘোড়া খেলতে হবে। প্লানচেটে পাওয়া 1 নম্বর ঘোড়া। তাড়াতাড়ি ও বলল, আপনার সঙ্গে আমি আজ এ ব্যাপারে আলোচনা করব। আমি আসছি, আপনি দাঁড়ান। বিস্মিত দুটো চোখের সামনে দিয়ে রাকেশ বুকিদের দিকে ছুটল। 1 নম্বর 4-এর দর। মিনিমাম বেট 50 টাকা, প্লাস 11 টাকা 50 পয়সা ট্যাক্স। পকেট থেকে টাকা বের করে চেঁচালো রাকেশ, নাম্বার 1 50, 50 to 200। শব্দগুলো লিখে বুকি ওকে কার্ড দিল। চকিত ও পকেটে ঢুকিয়ে নিল কার্ডটা। রায় যদি দেখে তাহলে বিশ্রী ব্যাপার হয়ে দাঁড়াবে। একটু বেরিয়ে আসতেই রাকেশ দেখলো রায়, রিয়া আর সুহাসদা হাসতে হাসতে গ্যালারির দিকে যাচ্ছেন। সুহাসদা কখন এলেন? সুহাসদাকে কি রায় 3 নম্বর ঘোড়ার কথা বলেছে? ভীষণ আফসোস হলো ওর। সুহাসদা হারুক এটা কখনো চায়নি সে। কিন্তু এখন কিছুই করা যাবে না। রিয়ার স্বামী তখনও দাঁড়িয়েছিলেন। রাকেশকে দেখে বললেন, খেলেননি নাকি? হ্যাঁ, চলুন। রাকেশ গ্যালারির দিকে হাঁটতে শুরু করলো। কত খেললেন? খুব কৌতূহল ভদ্রলোকের। 100 টাকা। ইচ্ছে করে বাড়িয়ে বলল রাকেশ। বলে ভালো লাগলো। 100? গলা শুনে বুঝতে পারল রাকেশ ভদ্রলোক বেশ অবাক হয়ে গেছেন। আপনার অনেক টাকা না? মানে রায় সাহেবের মতন? গ্যালারির সামনে খোলা চত্বরটায় দাঁড়িয়ে রাকেশ দেখলো সামনের মানুষ ঠেলে এগোনো যাবে না। এখান থেকেই দেখা যাক। রিয়ার স্বামীকে ভালো করে দেখলো। আপনার নামটা কি যেন? হো হো, আমার নাম জানেন না বুঝি? আমার নাম অরুণাংশু। দেখুন অরুণাংশু বাবু, আজ অব্দি কতগুলো 1 টাকা আপনি যে কোনো কারণে খরচ করেছেন? 1 টাকা? সে কি হিসেব আছে মশাই? ভদ্রলোক কেমন ঘাবড়ে গেলেন। হিসেব নেই তো? তা 1 লাখ টাকা হতে পারে কিংবা তারও বেশি। আপনি যা মাইনে পান এবং যত বছর চাকরি করেছেন, গুণে গুণ করে দেখুন কত লক্ষ টাকা আপনি রোজগার করেছেন। তার মানে কি এই যে আপনার প্রচুর টাকা আছে? সে তো খরচ হয়ে গেছে। সেই খরচের সঙ্গে আরো 99 টাকা যোগ হলো। বুঝলেন? এই রেস কোর্সে 100 টাকা নস্যির মতো। কথা বলতে বলতে রাকেশ দেখলো রেস শুরু হয়ে গেছে। মাইকে শুনলো লেভেল স্টার্ট হয়েছে, একমাত্র নাম্বার 1 ছাড়া। খাঁচা থেকে বেরোতে চাইছে না নাম্বার 1। ওই বেরিয়েছে। সামনের ঘোড়াগুলো ততক্ষণে অনেক এগিয়ে আছে। প্রাণপণে দৌড়াচ্ছে নাম্বার 1। যাহ, এ কি হলো? পকেটে হাত দিয়ে কার্ডটা শক্ত করে ধরল রাকেশ। প্লানচেটে বলেছে ও ঘোড়ার মার নেই। 7 নম্বর ঘোড়া পেস করছে। তার পেছনে এক গাদা ঘোড়া, তার অনেক পেছনে 1 নম্বর। মরিয়া হয়ে দলটাকে ছুঁতে চাইছে। না, কোনো চান্স নেই। শালা! বেন্ড ঘুরছে ঘোড়াগুলো। 7 নম্বরের সঙ্গে আরো 3টে ঘোড়া এসে গেছে পাশাপাশি। সেকেন্ড এনক্লোজারে প্রচণ্ড চিৎকার। নাম্বার 7 ইন আ ওয়াক। 1 হর্স রেস। হঠাৎ মাঠ কাঁপিয়ে চিৎকার উঠল, আরে নাম্বার 3, নাম্বার 3! পাশ থেকে এক ফোকলা মাদ্রাজি চিৎকার করলো, ডেজ বেস্ট হর্স, ডেজ বেস্ট, নাম্বার 3! ফ্যাল ফ্যাল করে রাকেশ দেখলো 3 নম্বর ঘোড়া রাজার মতো অনেক আগে উইনিং পোস্ট ছুঁয়ে গেল। আর সব ঘোড়ার শেষে 1 নম্বর ক্লান্ত পায়ে আসছে, জকে চুপচাপ বসে। 3 নম্বর জিতে গেল। অরুণাংশুবাবু বললেন, কি মশাই, চুপ করে আছেন কেন? এত টাকা জিতলেন? রাকেশ হাসল। এ তো সামান্য, কিন্তু ওই বুড়োটা অনেক জিতে গেল বুঝলেন। আপনার রায় সাহেব, ওকে জেতাতে চাইনি আমি। অরুণাংশুবাবু, আপনি একটু শক্ত হন। শালাকে লাথি মারতে পারেন না? ঘাড় ধরে বের করে দিতে পারেন না আপনার ফ্ল্যাট থেকে? হঠাৎ ক্ষিপ্ত হয়ে উঠল রাকেশ। কি বলছেন? রিয়া দুঃখ পাবে? দুঃখ পাবে? আপনি জানেন ও আজ একটা বেশ্যার কাছে যাবে। আর সেই বেশ্যার যদি কোনো রোগ থাকে তাহলে রিয়ার শরীরে তা যাবে। আপনার তখন কেমন লাগবে? রাকেশ পকেট থেকে কার্ড বের করে মোচড়াতে লাগলো, যেন সবার শেষে আসা 1 নম্বর ঘোড়াটাকে টুকরো টুকরো করে দিল। কি বলছেন কি? ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলেন অরুণাংশু।
কার্ডটা ছুঁড়ে ফেলে দিল রাকেশ। নগদ 60টা টাকা জলে গেল। আপনি কি ধরনের পুরুষ মানুষ আমি বুঝতে পারছি না। ওরা যে আপনাকে শিখণ্ডী করে সামনে রেখেছে সেটা আপনার মাথায় ঢুকছে না কেন? মাথা নাড়লেন অরুণাংশু। আপনি বোধহয় একটু বাড়িয়ে বলছেন। আমি জানি রায় সাহেবের সঙ্গে ওর অন্যরকম সম্পর্ক আছে, কিন্তু দেখুন আমি তো ওকে কিছুই দিতে পারিনি। ওর অ্যাম্বিশন অনেক। গাড়িতে করে ঘোরা, দামি রেস্টুরেন্টে খাওয়া, ছেলে মেয়েদের লরেটোতে পড়ানো, এসব আমি পারতাম না। এই দেখুন পার্ক স্ট্রিটের কাছে এত বড় ফ্ল্যাট নেবার ক্ষমতা কি আমার আছে? ভাবতে পারতাম কখনো? কিন্তু আমাকেও ভালোবাসে কিনা জানি না, তবে মাঝে মাঝে আমার কাছেও কাঁদে। তখন আমি সব ভুলে যেতে পারি। কিন্তু রায় সাহেব ওকে ছাড়া অন্য কিছু জানেন না। হাসল রাকেশ। তাই নাকি? মুখটা শক্ত করে অরুণাংশু ছেলে মানুষের মতো বললেন, হ্যাঁ, ওর স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে। মেয়েরা আমাদের বাড়িতে আসে। অ্যাকচুয়ালি রায় সাহেব আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে গেছেন। তাহলে উনি আজ রাত্রে একজন ট্যাক্সি গার্লের কাছে যাচ্ছেন কেন? নিশ্চয়ই রিয়া ওকে স্যাটিসফাই করতে পারছে না। আমি বলবো, 100 বার বলবো, মনে মনে বলল রাকেশ। ফোঁস করে উঠলেন অরুণাংশু। আমি বিশ্বাস করি না। করবেন যখন আপনার স্ত্রীর শরীরে তার প্রমাণ দেখতে পাবেন। রাকেশ দেখল অরুণাংশু থরথর করে কাঁপছে। প্রমাণ দিতে পারেন? চোখ মুখ লাল অরুণাংশুর। পারি, আজ রাত্রেই ও যাবে। বলুন কোথায় যাবে ও, আমি হাতে নাতে ধরবো। আমি রিয়াকে নিয়ে গিয়ে সেখানে দেখাবো। কাঁপছিলেন অরুণাংশু। আহ, ধমকে উঠল রাকেশ। অত উত্তেজিত হবেন না আপনি। এসব কথা আমার কাছে শুনেছে এইসব কথা আমার কাছে শুনেছেন জানতে পারলে ও ক্ষেপে যাবে। আপনি এখন ওর সঙ্গে দেখা করবেন না, বা দেখা হলেও কিছু বলবেন না। যদি কথা দেন তাহলে আমি ডিটেলস আপনাকে বলবো। ঠিক আছে রাকেশবাবু, আমি কথা দিচ্ছি। অসহায় মুখ অরুণাংশুর। বেশ, লাস্ট রেসের আগে এখানে আসবেন, আমি বলে দেব। ওকে পেছনে রেখে রাকেশ হাঁটতে লাগলো। এখন ওর বেশ ভালো লাগছে। এইমাত্র হেরে যাবার দুঃখটা কোথাও নেই। আহ, নীরা, আমি ভালো আছি। কি আনন্দ! হৈ হৈ করে জড়িয়ে ধরলেন সুহাসদা। আরে রাকেশ, ভাগ্যিস মিস্টার রায়ের সঙ্গে দেখা হয়ে গেল, নাহলে এই রেসে আমি হারতাম। এই দেখো, আই প্লেড 500। 8-এর দর ছিল ঘোড়াটার। তোমার দৌলতে বড়লোক হয়ে যাচ্ছি হে। রাকেশ হাসল। সুহাসদার সঙ্গে রায় দাঁড়িয়ে আছেন, হাতে একটা কার্ড। রাকেশ অনেক কষ্টে সুহাসদাকে ছাড়ালো। এটা আপনার লাখ সুহাসদা। আমি কে? আপনি কত খেললেন? সেম বেট, 1000। কার্ড দেখালেন রায়। 8000 পেয়েছে সুড্ডাটা। শালা! আফসোসে হাতের মুঠো পাকালো রাকেশ। হঠাৎ ওর খেয়াল হলো সুহাসদা কিংবা রায় কেউ ওকে কমিশনের কথা বলছে না। কি ব্যাপার? শালার আর চেপে গেল নাকি? এরই নাম রেস কোর্স। তোমাদের আমি ডোবাবো, মনে মনে বলল রাকেশ। নেক্সট ঘোড়া কি আছে হে? সুহাসদা বললেন। ঘাড় নাড়ল রাকেশ। ঠিক বুঝতে পারছি না এখনো। খুশি হলেন সুহাসদা। এই যে রাকেশ টপ করে কোনো ঘোড়ার নম্বর বলল না, এ থেকে যেন রাকেশের সততা টের পেলেন। ইন্টুইশন তো আগে থেকেই তৈরি থাকে না, হঠাৎ হঠাৎ মনে আসে। ওদের দাঁড়াতে বলে পেমেন্ট আনতে চলে গেলেন সুহাসদা। যাবার আগে বলে গেলেন সেই প্লানচেট বুড়োর খোঁজ করতে। সুহাসদার ধারণা রাকেশ আর সেই প্লানচেট বুড়ো একসঙ্গে করলে মোটা টাকার কুইনেলা অবধারিত। রাকেশ বলল না, বুড়োর সঙ্গে ওর দেখা হয়েছে, বলে কোনো লাভ নেই। নিজের হারার গল্প অন্যের কাছে করলে রেস কোর্সে দাম কমে যায়। আশ্চর্য, ওরা কেউ জিজ্ঞাসা করল না রাকেশ 3 নম্বর ঘোড়া খেলেছে কিনা। রায় দাঁড়িয়েছিলেন। সুহাসদা চলে যেতেই বললেন, তোমার সঙ্গে ওর দেখা হয়েছে? রায়ের মুখটা উদাস উদাস। কার? রাকেশ জিজ্ঞাসা করল। সেই মেয়েটি, ডিলিসিয়াস। আমি আশা করছি এই সপ্তাহে এই রিপোর্ট চেঞ্জ করাতে পারবো। মেয়েটির সঙ্গে আলাপ করিয়ে দাও। ওহো, দাঁড়ান একটু, আমি আগে দেখিও এসেছে কিনা। মনে পড়ে গেল রাকেশের। সুড্ডার রস কত! এসেছে, আমি দেখেছি, রায় বললেন। আপনি পেমেন্ট নিয়ে আসুন, আমি বারে গিয়ে কথা বলছি। রাকেশ হাঁটতে লাগলো। চলো হে রাকেশ, মাগির দালাল এবং রেসুরে, তোমার চাকরিটা ফেরত চাই 100 বার। বারে ঢোকার আগে রেসকোর্সটা দেখলো একবার।
গিজগিজ করছে লোক। চারদিকে দারুণ ব্যস্ততা। এত মেয়ে এবং পুরুষ, সবাই কি টাকার পেছনে ছুটছে? নাকি অনেকেই পর্দার আড়ালে এই ধরনের নাটক করে যাচ্ছে? বোঝার উপায় নেই। বারের ভিতর ঢুকলো রাকেশ। বার তখন জমজমাট। একদম কোণার দিকে এক দঙ্গল জাহাজি। বুকে হাতে উল্কি আঁকা মাতাল সাহেব টেবিল বাজিয়ে কোরাস গাইছে। ওদের গায়ের সঙ্গে লেপ্টে থাকা দেশি মেম সাহেবরা মাঝে মাঝে হুই হুই বলে চিৎকার করে উঠছে। কানে তালা লাগবার জোগাড়। বেয়ারারা হিমশিম খাচ্ছে। থামের আড়ালে ওরা বসেছিল। ওকে দেখে বেনসন হই হই করে উঠল। আরে এসো এসো। আমি ভাবলাম তোমার কিছু হয়েছে। রাকেশ চেয়ার টেনে নিয়ে বসলো। বসে জিনার দিকে তাকালো। তাকিয়ে নিজেকে থাপ্পড় মারতে ইচ্ছে করলো। চোখ পুড়ে যায়। আহ! বুকের মধ্যে ১০০ বাতাস বলল, উম। চোখ নিচু করে বসেছিল জিনা। আজ ম্যাক্সি পরেছে ও। নেভি ব্লু ম্যাক্সি। গলার কাছে অনেকখানি খোলা জায়গায় একটা মোটা দানার হার এলিয়ে পড়ে আছে। বুকের অনেকখানি খোলা। এত সতেজ স্তন মেয়েদের হয়? চোখ খুলে রাখা যায় না। জিনা হাসল। হাউ ডু ইউ ডু? মাঝখানে বসা বুড়ি নড করলো একবার। হুই মিসড ইউ ইন লাঞ্চ। আরে তাই তো। রাকেশের মনে পড়লো আজ দুপুরে বেনসন ওকে খেতে বলেছিল। মনে মনে একটু লজ্জিত হলো ও। বুড়ির দিকে তাকিয়ে বলল, আই এম সরি, আই ওয়াজ ভেরি বিজি ইন দিস মর্নিং। বুড়ি মাথা দোলালো, মুখে কিছু বলল না। বেনসন একবার ঝুঁকে বলল, লিসন, তোমার কাছে কি গুড বেট আছে? বলো। না, কিছুই নেই। আই এম ইন ডার্ক টুডে, তবে লাস্ট রেসে ৩ নম্বর ঘোড়া খেলতে পারো। রাকেশ বলল। সঙ্গে সঙ্গে বেনসন বই খুলে লাস্ট রেসের ৩ নম্বর ঘোড়াটায় গোল দাগ দিয়ে নিল। মাই ফিউচার। হ্যাঁ, জিততে পারে। ওয়েল রাকেশ, কাল তুমি আমাকে একটা ভালো ঘোড়া বলেছিলে, সো আমি তোমাকে আজ বলছি, প্লে নাম্বার 6 ইন 4th রেস। ঘোড়াটার নাম দি উইনার। চালাচ্ছে জন মরিস। হি ইজ মাই ফ্রেন্ড। আজ সকালেও আমাকে বলে গেছে। হি ইজ ট্রাইং। কাউকে বলবো না এই ঘোড়াটার কথা, রাকেশ মনে মনে বলল। একটু পরে বেনসন উঠল। 3rd রেস শুরু হচ্ছে। টেলিভিশনে দেখা যাচ্ছে ঘোড়াগুলো প্যাডকে ঘুরছে। এক একটা রেসে সব নতুন নতুন ঘোড়া, কিন্তু দেখতে একই রকম লাগে। কি করে যে এরা বোঝে? বেনসন গেল প্যাডকে ঘোড়া দেখতে। বুড়ির দিকে তাকালো রাকেশ। এক মনে রেসের কুলুজি দেখছে। চুলো যাক বুড়ি। রাকেশ পা দিয়ে জিনাকে ছোট্ট টোকা মারল। মুখ তুলে তাকালো জিনা। হাসলো। কথা বলছো না কেন? রাকেশ বলল। আমি একটু অবাক হয়েছিলাম তোমাকে আসতে দেখে। কেন? কাল রাতে তুমি যেভাবে পালিয়েছিলে। তুমি বসতে পারতে। আসলে ব্যাপারটার জন্য আমি লজ্জা পেয়েছিলাম। তুমি কিছু মনে করনি নিশ্চয়ই? করেছো? মাথা নাড়ল জিনা। প্রায় ঘাড় অব্দি এলিয়ে থাকা ইস্পাত রঙা চুলগুলো ঝিলিক দিয়ে উঠল। দোষটা আমার, তাই না? ছেড়ে দাও। আজ রাতে কি করছো? কিছু না, নাথিং। জিনা ঘাড় কাত করে তাকালো। তুমি আসবে? না, মানে আমাকে একটু সাহায্য করতে হবে, করবে না? বলো। আমি একজনকে তোমার সঙ্গে আলাপ করিয়ে দেব। তারপর? তাকে তোমার রোগটা দিতে হবে। চোখ বড় হয়ে গেল জিনার। সোজা হয়ে বসলো ও। তুমি কি বলছো? ঠিকই বলছি, চাপা গলায় বলল রাকেশ। লোকটা তোমার জন্য ক্ষেপে উঠেছে। আমি চাই তুমি ওর সঙ্গে স্টে করো। প্লিজ, ফর গডস সেক, তুমি না বলো না। নো নো, অসম্ভব। আই নেভার স্টে উইথ স্ট্রেঞ্জার্স। প্লিজ জিনা, লোকটা তোমার জন্য আমাকে ব্ল্যাকমেইলিং করছে। আমাকে বাঁচাও প্লিজ। ওকে তুমি কিচ্ছু বলবে না, কিচ্ছু না। রাকেশ দেখলো সেই ল্যাপিস ল্যাজুলি চোখ দুটো কেমন উদাস হয়ে গেল। বয়স কত? 50। সে কি? ওহ রাকেশ, তোমাকে আমি অন্যভাবে দেখেছিলাম। আমি জানি, বাট শুধু একবার। ইউ নো মাই রেট? গলার স্বর পাল্টে গেল জিনার। কেমন কড়কড়ে চোখ, মুখ শক্ত। কিছু না বুঝে ঘাড় নাড়ল রাকেশ। না। 200 পার শট, প্লাস এস্টাবলিশমেন্ট ফি, তার মানে 250 সব মিলিয়ে। ঠিক আছে, 7:30টায় পাঠিয়ে দিও। অ্যান্ড দ্য টার্মস ইজ হি উইল নট ড্রিঙ্ক ইন মাই ফ্ল্যাট, ওকে? ঠিক আছে। উঠে দাঁড়ালো রাকেশ। আর শোনো,
রেস কোর্সে দেখা হলে আর আমাকে ডিস্টার্ব করো না, মাইন্ড দ্যাট। ঠিক আছে, 7:30। নাও গেট আউট। অবাক হয়ে দাঁড়িয়ে থাকলো রাকেশ। এই ঘটনার সঙ্গে সঙ্গে কি জিনা ওর সঙ্গে সম্পর্ক বাতিল করে দিল? কেন? জিনা তো এটাই তো ওর গোপন পেশা। রাকেশ তো ওকে একটা প্রস্তাব দিয়েছে মাত্র। মাথাটা কাজ করছিল না রাকেশের। মেয়েদের এসব ব্যাপার স্যাপার বোঝা খুব মুশকিল। পায়ে পায়ে বেরিয়ে এলো রাকেশ। কি যেন হয়ে গেল। রাকেশ দেখলো সামনে রায় দাঁড়িয়ে একা। আপনার সঙ্গে ও এখন কথা বলতে চাইছে না। রাকেশ প্রতিক্রিয়া দেখলো। সূর্যের মুখটা কেমন চুপসে গেল না? তা মনে হচ্ছে না, বরং বেশি রকম খুশি মনে হচ্ছে। ধান্দা চেঞ্জ করলো নাকি? রায় বললেন, কেন? মানে এখানে এই প্রকাশ্যে কথা বললে অনেকে অন্য চোখে দেখবে। আমিও ভাবলাম তাই হয়তো। ঠিক আপনার মতো স্ট্যাটাসের লোক। ঠিক আছে ঠিক আছে, রাকেশকে থামিয়ে দিলেন রায়। আসল কথাটা বলো। রায় একটু গম্ভীর যেন। রাকেশ বারের ভিতরটা একবার দেখে নিল। তারপর বলল, আজ সন্ধে 7:30 আপনি ওর ফ্ল্যাটে যাবেন। ওর ফ্ল্যাটে? কেন হোটেলে হয় না? রায় একটু চিন্তিত যেন। না, ওর ফ্ল্যাটেই ভালো, কেউ থাকে না, কোনো ঝামেলা নেই। দালালি করছি তো বেশ, মনে মনে বলল রাকেশ। দালালরা কি এভাবেই কথা বলে? পার্ক স্ট্রিটে আপনার ফ্ল্যাটের কাছেও থাকে। আপনি যদি বলেন আমি আপনাকে নিয়ে যেতে পারি, ফ্ল্যাটের কাছেই। না না, কোনো দরকার নেই, তুমি ঠিকানাটা বলো। রায় হাত নাড়লেন। ও সত্যি তো, আপনি একাই যান। দরদস্তুর হয়ে গেছে, 250 টাকা বলছে। কিচ্ছুতেই কমালো না। আপনি আমার বাপের বয়সী লোক, আপনাকে আর কি বলবো। রাকেশ থামল। আর এই সময় সেই জল তরঙ্গ বেজে উঠল। ঝপঝপ করে টোটের জানলাগুলো পড়ে যাচ্ছে। টিকিট বিক্রি বন্ধ। এপাশের সমস্ত লোক বিদ্যুৎ গতিতে ওপাশের গ্যালারির দিকে ছুটছে। রেস শুরু হয়ে গেছে। মাইকে রিলে হচ্ছে। রাকেশ দেখল ক্রমশ এই তল্লাটটা ফাঁকা হয়ে গেল। শুধু বারের মধ্যে সেই জাহাজিগুলো প্রাণপণে গান গেয়ে যাচ্ছে। কোন ভাষায়? যা, এই রেসটা খেলা হলো না। কি বা খেলতো? সবই তো দুর্বোধ্য। রায় নিশ্চয়ই এই রেস খেলেনি। সুহাসদা? এখানে দাঁড়িয়ে কিছুই বোঝা যাচ্ছে না। রেসের কোনো উত্তাপ এখানে আসছে না। বিচ্ছিরি ব্যাপার। রায়ের দিকে তাকালো। বাপের বয়সী লোক বলা সত্ত্বেও সূর্যটা খেপল না। পেশেন্স আছে মায়েরি। তুমি বলছো কোনো অসুবিধা নেই ওর ফ্ল্যাটে? রায় জিজ্ঞাসা করলেন। মাথা নাড়ল রাকেশ। একদম না। 2টো রুম, অ্যাটাচ বাথ, বাথটব। ইচ্ছে করলে বাথটবে শুয়ে পড়তে পারেন। আমার দারুণ লাগে। ছেলেবেলা ছেলেবেলা মনে হয়। তুমি গিয়েছ? না গেলে এসব বলছি কি করে। তবে 250 টাকা দেবার ক্ষমতা কি আমার আছে বলুন? তবে গেলে কি করে? আমি ঠিক ওইসব টোসবের জন্য যাইনি ওখানে। এমনি চলে গিয়েছিলাম আর কি। হই আপনার ফ্ল্যাট থেকে বেরিয়ে ওর ফ্ল্যাটটা খুব কাছাকাছি হয় কি না? ঠিক আছে, ঠিকানাটা বলো। হঠাৎ একবার চিৎকার, তারপর ছোট ছোট আর্তনাদের শব্দ ওপাশ থেকে গড়িয়ে এলো। একটা লোক, পরে বুঝলো বুকি, পাগলের মতো হাত নাড়তে নাড়তে মাঠ থেকে ছুটে এলো। নাম্বার 321 প্রাইস। কেউ খেলেনি মশাই। আহ! সব বুকির মুখ মহা খুশি। দারুণ আপসেট ঘোড়া জিতেছে। পেমেন্ট করতে হবে না তেমন। 3 নম্বর ঘোড়া জিতে গেল। যা, 3 নম্বর। হঠাৎ ওর মনে পড়ল সেই জ্যাকপট টিকিটটার কথা। মাঠে ঢুকেই নীরার জন্য টিকিট কেটেছিল ও। 3 3 3 3, 5টা 3। হাসপাতালের বিছানার নম্বর। কি কাণ্ড! তার মধ্যে 2টো 3 হয়ে গেল। আহ! কিন্তু আর কি হবে? এই রেসে বেনসন বলল নাম্বার 6 খেলতে। ঘোড়া হারবে না। একবার প্যাডকে গিয়ে দেখতে হয়। রায়ের দিকে তাকিয়ে ও বলল, খেলেছিলেন? না, তোমাকে একটা কথা কতবার জিজ্ঞাসা করব। ও ঠিকানাটা? এই দেখুন, বাড়ির নাম্বার জানি না তো। তবে অপ্সরা অ্যাপার্টমেন্টের সামনে যে সাদা বাড়ি, তার 2nd ফ্লোরে ফ্ল্যাট নাম্বার 8-এ থাকেও। আপনার কোনো অসুবিধা হবে না, গেলেই পেয়ে যাবেন। মনে মনে বোধহয় ঠিকানাটা ঝালিয়ে নিলেন রায়। একবার চোখ বন্ধ করলেন। আর দাঁড়ালেন না রায়। বই দেখতে দেখতে প্যাডকের দিকে চলে গেলেন। একটু এগোতেই সুহাসদার সঙ্গে দেখা। রায়ের সঙ্গে কোনো কথা হলো? কি কথা? চমকে গেল রাকেশ। জিনার ব্যাপারে সুহাসদা জানে নাকি? তোমার চাকরির ব্যাপারে বলছি।
হ্যাঁ, আজ আমাকে লর্ড সিনহা রোডে নিয়ে গিয়েছিলেন। ওরা আবার চেক করবে বলেছে। রাকেশ বলল, গুড। তুমি অলমোস্ট শিওর থাকতে পারো। চলো প্যাডোকে যাই। সুহাসদার সঙ্গে প্যাডোকে এলো রাকেশ। এখন আবার এদিকটা ভিড় বাড়ছে। ঘোড়া দেখে দুমদাম টাকা লাগাচ্ছে বুকিদের কাছে। 6 নম্বর ঘোড়াটাকে দারুণ ফিট মনে হলো ওর। টকবক করছে। সুহাসদা বললেন, বলো কোনটা পছন্দ? 6 নাম্বার, নাম্বার 6। ফিস ফিস করে বলল রাকেশ। 6? বলো কি হে? ওরা বেরিয়ে এলো প্যাডক থেকে। বেনসন বলেছে ঘোড়ার মার নেই। দেখতে দারুণ লাগছে ঘোড়াটাকে। সুহাসদা 500 খেললো। 5-এর দর। এবার 100 টাকা খেললো রাকেশ। ট্যাক্স নিয়ে 123। জিতলে হাতে আসবে 600। বাব্বা! বেট করে সুহাসদা আবার সেই প্লানচেটে বুড়োর খবর নিতে বললেন রাকেশকে। এইসব সুযোগ কেউ হাতছাড়া করে না রাকেশ। রেস খেলে কেউ জিততে পারে না, কিন্তু কেউ কেউ জিতে যায়। এইসব যোগাযোগ যদি কাজে লাগাতে পারে তবেই তো হবে। একটা ঢেউ এলো। প্যাডকের কিছু মানুষ, মেম্বার গ্যালারির কিছু লোক এসে 1,000, 10,000 মারতে লাগলো 3 নম্বর ঘোড়ায়। ইভেন মানি হয়ে গেল ঘোড়াটা। হঠাৎ রাকেশ দেখলো 6 নম্বরের দর বেড়ে যাচ্ছে। 3 নম্বরে টাকা লাগায় 6 নম্বরের প্রাইস বাড়ছে। দেখতে দেখতে 6 নম্বর 8-এর দর হয়ে গেল। একজন সাহসী বুকি সেটাকে 10 করলো। অর্থাৎ 100 টাকায় 1,000 টাকা। সুহাসদাকে এড়িয়ে ও আবার বুকিদের কাছে ফিরে এলো। তীর তীর করে বুকের মধ্যে একটা লোভ ছড়িয়ে পড়ছে। 100 টাকায় 1,000 টাকা। পকেটের বাকি 800 টাকা যোগ দিলে 8,000 টাকা এসে যাবে। মাথা ঘুরতে লাগলো রাকেশের। কে জানে, হয়তো এটাই ওর কপালে লেখা ছিল। 8,000 পেয়ে আরেকটা ঘোড়ার সব টাকা লাগালে 1,00,000 হতে কতক্ষণ? কিন্তু 800 টাকা একটু বেশি হয়ে যাবে না? অনেক ভেবেচিন্তে রাকেশ পকেট থেকে 400 বের করলো। কালকের টাকাগুলো সব। 400 টাকার ট্যাক্স হবে 92। আর 100 বের করে বুকির হাতে দিল রাকেশ। 4,000 to 400 চেঁচিয়ে কার্ডে লিখে বুকির অ্যাসিস্ট্যান্ট ওকে কার্ড আর 8 টাকা ফেরত দিল। ইউর নেম প্লিজ। নাম জানতে চাইছে কেন? আপনার নামটা বলুন মশাই। বুকি ভদ্রলোক আরেকবার বললেন। ইতস্তত করল রাকেশ। তারপর বলল, রাকেশ মিত্র। আগের কার্ড আর এইটা একসঙ্গে চেপে তাড়াতাড়ি বেরিয়ে এলো রাকেশ। 600 টাকার উপর খেলা হয়ে গেল। কাল বিকেলেও ভাবেনি 600 টাকা রেসে খেলতে পারে। এত তাড়াতাড়ি সব ঘটনা বদলে যায়। 6 নম্বর জিতে গেলে প্রায় 5,000 টাকা হাতে আসবে ওর। আহ! মাঠের দিকে আসতে গিয়ে বুকিদের পাশে রাখা ছোট্ট বোর্ডের দিকে নজর পড়ল ওর। অনেক কিছু নিয়ম কানুন লেখা আছে। তার মধ্যে অন্যতম যেটা, সেটা হলো মোটামুটি বড় টাকার পেমেন্ট করতে হলে বুকি নাম জিজ্ঞেস করবে এবং তাকে তা জানাতে হবে। এটা ট্যাক্সের ব্যাপারে জরুরি দরকার। যাক চলে। শেষ পর্যন্ত রেসের খাতায় নাম খোদাই হয়ে গেল ওর। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস দৌড় এর 5ম পর্ব। উপন্যাসটির শেষ পর্ব আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল। শেষ পর্ব আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেতে হলে আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনার কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।